আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি রাতের সংবাদে। নুসরাত জাহান মুন পুরো সংবাদ জুড়ে সাথে আছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইতিহাসের বৃহত্তম ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট সংসদে পেশ। মহামারীর বাস্তবতায় জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি চাঙ্গার চ্যালেঞ্জ। বাজেট উন্নয়নমুখী ও জনবান্ধব দাবি সরকারি দলের, গতানুগতিক ও গণবিরোধী বলছে বিএনপি। বাস্তবায়নযোগ্য নয় দাবি জাতীয় পার্টির। কল্যাণমুখী হলেও বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ বলছে বিসিসিআই। স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ হয়নি, প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় দাবি সিপিডি। দাম বাড়বে বিদেশি মোবাইল, মদ, বিয়ার, সিগারেট ও প্রসাধনীর। কমবে করোনা কিট, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও হাইব্রিড গাড়ির। দর্শক, বলছিলাম শিরোনাম, এবার বিস্তারিত সংবাদে যাচ্ছি। শুরুতেই বাজেট প্রসঙ্গ। করোনা মহামারীর বাস্তবতায় দাঁড়িয়ে মানুষের জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি জাগানোর চ্যালেঞ্জ সামনে নিয়ে 2021-22 অর্থ বছরের জন্য ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। ইতিহাসের বৃহত্তম এই বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা। এতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা, ঘাটতি 2,14,681 কোটি টাকা। বৈদেশিক অর্থায়ন, অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে ঘাটতি মোকাবেলা করা হবে। বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে 7.2%। অর্থমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস অভিঘাত থেকে মোকাবেলার বিষয়টি বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধির কড়াকড়ির মধ্যে শুরু হয়েছে বাজেট অধিবেশন কক্ষে মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরে সংসদ সদস্যরা বসেন দূরত্ব বজায় রেখে। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দেশের ৫০তম আওয়ামী লীগ সরকারের ২১তম এবং অর্থমন্ত্রী হিসেবে নিজের তৃতীয় বাজেট উত্থাপন করেন আহমদ মুস্তফা কামাল। 2020-2021 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2021-2022 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি। দেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম এই বাজেটের আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা, যা মোট জিডিপির ১৭.৫০%। কোভিড-19 এর উপর্যুপরি অভিঘাত, অর্থনীতির উপর এর দীর্ঘতর প্রভাব, স্বাস্থ্য খাতে অপ্রত্যাশিত প্রয়োজন মেটানো, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক রাখা, সফলভাবে কোভিড-19 প্রতিষেধক টিকাদান ও সর্বোপরি প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মূলত 2021-22 অর্থ বছরের বাজেট প্রস্তুত করা হয়েছে। বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,89,000 কোটি টাকা। আয় ও ব্যয়ের সামগ্রিক ঘাটতি 2,15,000 কোটি টাকা, যা জিডিপির 6.2%। ঘাটতি মোকাবেলায় বৈদেশিক অর্থায়ন থেকে ঋণ নেওয়া হবে 1,01,228 কোটি টাকা, আর অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,13,453 কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা, যা আমাদের জিডিপির 6.2%। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। নতুন বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.3%, অর্থনৈতিক প্রবৃদ্ধি 7.2%। বাজেটে জিডিপির আকার 34,73,911 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই পর্যায়ে অষ্টম থেকে একাদশ অধ্যায়সমূহ অডিও ভিজুয়াল পদ্ধতি উপস্থাপিত হবে। 2021-22 অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার 2,25,324 কোটি 14 লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে 1,37,299 কোটি 91 লাখ টাকা আর বৈদেশিক ঋণ সহায়তা থেকে 88,024 কোটি 23 লাখ টাকা অর্থায়ন করা হবে। অর্থমন্ত্রী আশা করেন, নতুন বাজেট বাস্তবায়ন করতে পারলে মূল্যস্ফীতি 5.3%-এর মধ্যে আটকে রেখেই 7.2% জিডিপি প্রবৃদ্ধি পাওয়া সম্ভব হবে। জাতির পিতার তুলিতে আঁকা স্বপ্ন সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে যাবে অনেক দূর, বহুদূর নিরন্তর। সংসদে বাজেট উপস্থাপনের আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের অনুমোদনের পরই তা সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। রাকিব হাসান,
মাইটিভি, ঢাকা। করোনাকালীন সময়ে প্রস্তাবিত 2021-22 অর্থ বছরের বাজেটে স্বাস্থ্য খাত বেশি গুরুত্ব পেলেও সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় স্থানে বিদ্যুৎ ও জ্বালানি খাত, তৃতীয় গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাত এবং চতুর্থ স্থানে শিক্ষা খাত রয়েছে। পঞ্চম স্থানে রয়েছে স্বাস্থ্য খাত। পাশাপাশি কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনা এবং কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর জানাচ্ছেন মোবাল্লিক করিম। করোনা মহামারীর মধ্যে নতুন অর্থবছরের জন্য জীবন ও জীবিকার প্রাধান্য আগামী বাংলাদেশ প্রতিপাদ্য বাজেটে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে। পঞ্চম বরাদ্দ দেয়া এই খাতে দেওয়া হয়েছে 17,306 কোটি 67 লাখ টাকা, 24%। স্বাস্থ্য খাত গুরুত্ব পেলেও সর্বোচ্চ বরাদ্দ 61,631 কোটি 41 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে। দ্বিতীয় অবস্থানে বিদ্যুৎ ও জ্বালানি খাত, বরাদ্দ দেওয়া হয়েছে 45,867 কোটি 84 লাখ টাকা। আর তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে 23,747 কোটি 96 লাখ টাকা। শিক্ষা খাতে এবার বরাদ্দ দেওয়া হয়েছে 23,177 কোটি 96 লাখ টাকা। আর স্থানীয় সরকার ও পণ্য উন্নয়ন খাতে 14,274 কোটি 38 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে 8,526 কোটি 23 লাখ টাকা, কৃষি খাতে 7,665 কোটি 37 লাখ টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে 4,637 কোটি 58 লাখ টাকা এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে 3,586 কোটি 63 লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে। এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগ হিসেবে সর্বোচ্চ বরাদ্দ স্থানীয় সরকার বিভাগে 33,896 কোটি টাকা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে 8,041 কোটি টাকা, বিদ্যুৎ বিভাগে 25,348 কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে 20,633 কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগে 13,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ 11,919 কোটি টাকা, সেতু বিভাগ 9,812 কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 8,022 কোটি টাকা এবং পানি সম্পদ মন্ত্রণালয়ে 6,870 কোটি টাকা বরাদ্দ পেয়েছে। মোবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। এবারের বাজেট উন্নয়নমুখী ও জনবান্ধব বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। তারা বলছেন, জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সকল মানুষের অংশগ্রহণের নিশ্চয়তা দিয়ে একটি বাস্তব ভিত্তিক বাজেট। এই বাজেট চ্যালেঞ্জিং হলেও বাস্তবায়নযোগ্য বলেও মন্তব্য করেছেন তারা। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদের 2021-22 অর্থবছরের বাজেট প্রণয়নের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্যরা। এই বাজেট গণমুখী বলে দাবি করেন তারা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট হচ্ছে এটি জনবান্ধব, উন্নয়ন বান্ধব। আমাদের যে রেভিনিউ রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা ছিল, আমরা তার থেকে মাত্র 11% মাইনাস কম হয়েছে। এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি হতে পারে? মাত্র 11%। আমরা মনে করি যে এই বাজেটটা অত্যন্ত ভালো একটা বাজেট উপহার দিয়েছেন। এটা গণমুখী এবং জনবান্ধব বাজেট। গতবারে লক্ষ্য করেছেন আপনারা যে গতবারও বাজেটটা কঠিন ছিল, তারপরে আমরা বলতে পারি এই করোনাকালেও কিন্তু মোটামুটিভাবে সাকসেস। এবারও যে চিন্তা করা হয়েছে, আমরা আশাবাদী যে এই বড় বাজেটও কিন্তু আমরা সাকসেসফুল। উত্থাপিত বাজেটে জীবন ও জীবিকার প্রতি জোর দেওয়া হয়েছে বলেও জানান তারা। জীবন ও জীবিকার প্রাধান্য, এটি একটি বাস্তব ভিত্তিক সংকটকালীন সময়োপযোগী বাজেট। এই বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক অভিহিত করে বিএনপি বলেছে, গণবিরোধী এমন বাজেট দিয়ে সাধারণ জনগণের কল্যাণ হবে না। দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ জানান, এই বাজেট কেবল এক শ্রেণীর মানুষকে সুবিধা দেবে। বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি আরও বলেছেন, এর মাধ্যমে সরকারের স্বজনতোষণই মূল লক্ষ্য। এস এম আরিফের রিপোর্ট। 2021-22 অর্থবছরের 6,03,681 কোটি টাকার প্রস্তাবিত বাজেট নিয়ে বনানীর বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি আজকে আর অর্থনৈতিকভাবে, সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ নেই।
সাবেক এই বাণিজ্যমন্ত্রী জানান, মহামারী করোনার মধ্যেও গতানুগতিক বাজেট দিয়েছে সরকার। গতানুগতিক বাজেট যেভাবে এত বছর দিয়ে আসছে সেভাবে দিয়ে আসছে। আমাদের সম্প্রসারণশীল একটা অর্থনীতি হওয়া উচিত মানুষকে বাঁচানোর জন্য, এবং যারা ডেমোক্রেটিক কান্ট্রি যারা নিচ্ছে তারা কিন্তু এই নিম্ন আয়ের যে মানুষগুলো তাদেরকে পুনরুদ্ধার করার জন্য সবচেয়ে বেশি ব্যয় করছে, আর বাংলাদেশ সবচেয়ে কম ব্যয় করছে। তিনি অভিযোগ করেন, বাজেটে এক শ্রেণীর মানুষকে সুবিধা দেয়া হয়েছে। স্বজন তোষণের অর্থনীতি, স্বজন তোষণের বাজেট, এর মাধ্যমে যাদের জীবিকা তো না, যাদের ব্যাংক ব্যালেন্স আরও বড় হতে থাকবে তাদের জন্য বাজেট হয়েছে। বিরাজমান পরিস্থিতিতে অর্থ বরাদ্দে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সুবিচার করা হয়নি বলেও দাবি করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রণোদনাতে সবচেয়ে জিডিপির কম হচ্ছে বাংলাদেশ, স্বাস্থ্য খাতে ব্যয় সবচেয়ে কম হচ্ছে বাংলাদেশ, শিক্ষা খাতে কম। তাহলে এই যাদের জন্য বাজেট তাদের জন্য টাকাটা কোথায়? এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। 2021-22 অর্থ বছরের পেশ করা বাজেটে দরিদ্র সীমার নিচে যেসব মানুষ চলে গেছে তাদের স্বার্থ দেখা হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের। তিনি বলেন, আন্দাজে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। আর জাসদ সভাপতি সংসদ সদস্য হাসানুল হক ইনু বলেছেন, এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি ক্ষেত্রে জোর দেওয়া হয়নি। বাজেট গতানুগতিক, নতুন কিছু নেই বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। জাতীয় সংসদে দেশের 2021-22 অর্থবছরের বাজেট উত্থাপনের পরে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সংসদের বিরোধী দল এবং অন্যান্য দলের সদস্যরা। দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নের বিষয়টি এবারের বাজেটে গুরুত্ব দেয়া হয়নি বলে প্রতিক্রিয়ায় জানান সংসদের বিরোধী দলের উপনেতা জি.এম. কাদের। ঘাটতি বাজেটের মধ্যে ওনারা যেভাবে ডিস্ট্রিবিউশন করেছেন, যত সুন্দরভাবে বলেছেন, আসলে আমরা গিয়ে যখন ডিটেলে গেছি তখন দেখেছি যে অনেক ক্ষেত্রেই অনেক কিছুর এখানে ফাঁক আছে, এবং যারা দরিদ্র সীমার নিচে চলে গেছেন তাদের কর্মসংস্থান অথবা তাদেরকে সামনের দিকে আর্থিক সহায়তার বিষয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা এই বাজেটে আমরা দেখতে পাচ্ছি না। আর এই বাজেট গতানুগতিক বলে মন্তব্য করেন জাসদ ও ওয়ার্কার্স পার্টির দুই শীর্ষ নেতা। যে প্রধানমন্ত্রী যে 4টা কৌশল নিয়েছিলেন এবং যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন, আমরা বাজেটে তার কোনো বাস্তবায়ন গতবারও দেখিনি, এবারেও তার কোনো গ্যারান্টি এখানে নেই। নতুন যে 2 কোটি থেকে 2.5 কোটি গরিব মানুষ হয়ে গেল, এদের জন্য কোনো ব্যবস্থা এখানে নেই। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, সামাজিক সুরক্ষা ও ডিজিটাল খাতে যুগান্তকারী, দিকবদলকারী পদক্ষেপ নেবেন, কিন্তু তা দেননি। এটা হচ্ছে করোনা যুদ্ধে নাক ভাসায় রাখার একটা বাজেট। তবে বাজেট বিষয়ে অধিবেশনে বিভিন্ন পরামর্শ ও সুপারিশ করবেন তারা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে কল্যাণমুখী ও জনবান্ধব উল্লেখ করে এর বাস্তবায়ন কঠিন বলে জানিয়েছেন এফবিসিসিআই। বিকেলে তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। এস.এম. খোরশেদ আলমের রিপোর্ট। প্রস্তাবিত 2021-22 অর্থবছরে ঘোষিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে এফবিসিসিআই। বাজেট ঘোষণার পরপরই বাজেটকে জনকল্যাণমুখী বলে উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 2030, প্রেক্ষিত পরিকল্পনা 2021 এবং 41, এলডিসি গ্রাজুয়েশন এর চ্যালেঞ্জ মোকাবেলায় গৃহীত কার্যক্রম 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারাবাহিকতার বাজেট প্রণীত হয়েছে, যা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। তবে এই বাজেট বাস্তবায়ন চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। আমরা বাজেটের যে আমরা অ্যালোকেশনগুলি দিই, অ্যালোকেশনগুলি আমাদের সক্ষমতা বাড়ানো দরকার ইমপ্লিমেন্টেশনের, যেটা আমরা অনেকদিন থেকে বুঝছি। যেমন স্বাস্থ্য খাতে অনেক অ্যালোকেশন দিয়েছে, কিন্তু গত অ্যালোকেশন যেগুলি দিয়েছে সেগুলি কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারিনি। আমি মনে করি আমাদের একটাই বড় প্রবলেম, যেটা বড় চ্যালেঞ্জ আমাদের, সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা সহ তদারকির মান উন্নয়নের সঠিক দিক নির্দেশনা ও পরিকল্পনা জরুরি বলে মনে করেন এফবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। রাজস্ব নীতিতে ধারাবাহিকতা বজায় রাখা জরুরি, যাতে
বিনিয়োগকারীগণ আস্থার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারেন। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। তালিকাভুক্ত 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে নানামুখী দুর্বলতা রয়েছে এবং এটির বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে জানিয়েছে সিপিডি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, করোনা মহামারীর এই সময় স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রাও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করেন তিনি। বিস্তারিত ড্যানিস রঙের রিপোর্টে। বাজেট পেশের পরই অনলাইনে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বিদেশি অর্থায়নের মাধ্যমে করতে ভালো। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয় দাবি করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, করোনার আঘাতে যেখানে অর্থনীতি ক্ষতিগ্রস্ত সেখানে খাতোয়ারি কাঙ্ক্ষিত বরাদ্দ দেওয়া হয়নি। 7% উপরে যে প্রবৃদ্ধি হবে সেটি আসলে বাস্তবোচিত হবে না এবং পূরণ হবে না। সে বাজেটে 10,000 কোটি টাকা রাখা হয়েছে, কিন্তু এটা পর্যাপ্ত নয়। আরেকটি বিষয় হচ্ছে যে বাজেটের বরাদ্দ স্বাস্থ্য খাতে এখনো কিন্তু সেই গত বছরের মতোই এবং আগের বছরগুলোর মতোই রয়েছে। গত 2020-21 অর্থ বছরে জিডিপির 0.83% ছিল, এই বছরেও কিন্তু 0.83% রয়েছে। অর্থাৎ কিনা যখন আমাদের সবচাইতে বেশি প্রয়োজন স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া, স্বাস্থ্য খাতের একদিকে কোভিডকে মোকাবেলা করা, কোভিডের টিকাদান কর্মসূচির জন্য, অন্যদিকে হাসপাতালের বেড, আইসিইউ, অক্সিজেন, টেস্টিং ইত্যাদির জন্য এবং মানব সম্পদ, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ইত্যাদির জন্য কিন্তু বরাদ্দ প্রয়োজন ছিল। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 30% বেশি নির্ধারণ সঠিক নয় দাবি করে তিনি বলেন, ঘাটতি মোকাবেলায় বিদেশি অর্থায়ন দেখানো ইতিবাচক। মনে হয়েছে যে এই বাজেটটি আসলে দুর্বল অনুমিতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতার মধ্যে কোভিডকালীন এই বাজেটটা। সুতরাং কোভিডকালীন বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে দুর্বল অনুমতি এবং বাস্তবায়নের সীমাবদ্ধতাটা একটা আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। যে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 30% বাড়াতে হবে, এটাও কিন্তু অনেকটা বেশি। এবং এইবারে আরেকটি বিষয় হচ্ছে যে কয়েকটা পরিবর্তন আছে এখানে, যেমন অর্থায়নের ক্ষেত্রে, বাজেট অর্থায়নের ক্ষেত্রে আমরা কিছুটা কাঠামোগত পরিবর্তন দেখছি যে এখানে বিদেশি উৎস থেকে দেখানো হয়েছে, এটা একটা ওয়েলকাম। এটা বাজেটে সামষ্টিক অর্থনীতির যে লক্ষ্যমাত্রা তা কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলেও জানান ফাহমিদা খাতুন। কারণ আমাদের ব্যাংক। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। 2021-22 অর্থ বছরের বাজেটে ভ্যাট ও শুল্ক কর বাড়ানোর কারণে বিদেশি মোবাইল ও ইলেকট্রনিক্স যন্ত্রাংশ, মদ, বিয়ার, সিগারেট ও প্রসাধন সামগ্রী সহ বেশ কিছু পণ্যের দাম বাড়বে। অন্যদিকে ভ্যাট আমদানি শুল্ক ও সম্পূরক শুল্কে ছাড় দেওয়ার কারণে করোনার কিট, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও হাইব্রিড গাড়ি সহ বেশ কিছু পণ্যের দাম কমবে। মোবালিক করিমের আরও একটি রিপোর্ট। 2021-22 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে কর কাঠামোর পরিবর্তন আনার কারণে বাড়বে বেশ কিছু পণ্যের দাম। পাশাপাশি দাম কমার তালিকায়ও রয়েছে বেশ কিছু পণ্য। নতুন করে শুল্ক আরোপের ফলে আমদানিকৃত বিলাসদ্রব্য, বডি স্প্রে, প্রসাধনী, জুস, প্যাকেটজাত তরল দুধ, গুঁড়া দুধ ও দুগ্ধজাত পণ্যেরও দাম বাড়বে। অতিরিক্ত শুল্ক আরোপের কারণে দাম বাড়বে সব ধরনের তামাকজাত পণ্যের। মদ আমদানিতে অগ্রিম কর আরোপ করায় বাড়বে অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যের দাম। ভ্যাট আরোপের কারণে খুচরা পর্যায়ে স্যানিটারি টেবিলওয়্যার, কিচেনওয়্যার ও টাইলসের দাম বাড়বে। দেশীয় পণ্য সুরক্ষায় শুল্ক আরোপে আমদানি করা স্মার্টফোনের দাম আরেক দফা বাড়বে। অপরদিকে বেশ কিছু পণ্যের দাম কমবে। আমদানিতে সম্পূর্ণ শুল্ক কমার কারণে মাইক্রোবাস ও হাইব্রিড গাড়ির দাম কমবে। অন্যদিকে লাইট ইঞ্জিনিয়ারিং খাতে আমদানি নির্ভরতা কাটিয়ে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য শিল্প উদ্যোক্তাদের জন্য এ সেক্টরে যন্ত্রপাতির দাম কমবে। আগাম কর প্রত্যাহারের প্রস্তাব করায় দাম কমার তালিকায় যুক্ত হবে কম্পিউটার, মোবাইল, সিমেন্ট ও স্টিল শিল্প। দেশীয় ইলেকট্রনিক্স শিল্পে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকছে। বিদ্যমান 22টি পাশাপাশি আইটি খাতে আরও নতুন 5টি সেবাকে কর অব্যাহতির সুবিধার আওতায় আনায় ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, ই লার্নিং প্ল্যাটফর্ম, ইবুক পাবলিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সার্ভিস ও ফ্রিল্যান্সিং সেক্টরে কম মূল্যে সেবা মিলবে। করোনা ভাইরাস মোকাবেলায় কর মওকুফ করায় দাম কমবে মাস্ক, পিপিই, গ্লাভস, গগলস, ভাইরাস শনাক্তের কিট, নানা ধরনের কেমিক্যাল ও মেডিকেল পণ্যেরও। বিশেষ কর সুবিধা দেওয়ায় হাসপাতালে আইসিইউ, সিসিইউ সহ জরুরি সেবায় ব্যবহৃত যন্ত্রাংশের দাম কমবে। এবং সর্বশেষ মোবালিক করিম, মাই টিভি, ঢাকা। করোনা প্রসঙ্গ। দেশে করোনা ভাইরাসে একদিনে 30 জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন আরও 1687 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 8,05,980 জন হয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12,724 জন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও লকডাউনের পথে দেশের বিভিন্ন সীমান্তের জেলা। চাঁপাইনবাবগঞ্জে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। নওগাঁয় 2টি এলাকায় শুরু হয়েছে লকডাউন। শনিবার থেকে 7 দিনের লকডাউনে যাচ্ছে সাতক্ষীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। ক্রমেই করোনার সংক্রমণ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, সাতক্ষীরা সহ সীমান্তবর্তী 8 জেলায়। সংক্রমণ রোধে তাই আবারও লকডাউনের পথে এসব জেলার করোনা প্রতিরোধ কমিটি। শনিবার থেকে 1 সপ্তাহের জন্য গোটা সাতক্ষীরায় সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। 5 জুন থেকে 7 দিনের জন্য এরই মধ্যে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলাকে লকডাউন করা হয়েছে। প্রথম দিনে বন্ধ থাকে দোকানপাট সহ আন্তজেলা ও দূরপাল্লার বাস। যে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই তারা যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলেন এবং চলমান যে লকডাউনের আওতায় যে এলাকাগুলো আছে এবং সারা নওগাঁ জেলাতেই বিনা প্রয়োজনে মানুষ যেন বাইরে না বেরোন। এদিকে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা চাঁপাইনবাবগঞ্জে প্রথম দফায় 7 দিনের বিশেষ লকডাউন শেষে এখন চলছে দ্বিতীয় দফার লকডাউন। এর তৃতীয় দিনেও শহর জুড়েই তৎপর দেখা গেছে আইন শৃঙ্খলা বাহিনীকে। এদিকে রাজশাহীতে চলছে বিধিনিষেধ। সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত বন্ধ থাকছে দোকানপাট। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রমেই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দার সংখ্যাই বেশি। উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা হচ্ছে এখন যে নর্মাল যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে কিন্তু করোনা রোগীর আইডেন্টিফাই হচ্ছে। নূর মোহাম্মদ, মাই টিভি। দেশে ফুরিয়ে আসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। বন্ধ রাজধানীর বেশিরভাগ টিকাদান কেন্দ্র। চলমান কেন্দ্রেও টিকার মজুদও শেষ হওয়ার পথে। দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার অপেক্ষায় বিভিন্ন কেন্দ্রে ভিড় করা মানুষ হতাশার কথা জানান। এস এম আরিফের রিপোর্ট। ভারতের সিরাম ইনস্টিটিউট সরবরাহ বন্ধ রাখায় দেশে ফুরিয়ে আসছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুদ। ফলে রাজধানীর বেশিরভাগ টিকা কেন্দ্রই বন্ধ রেখেছে টিকাদান। নির্দিষ্ট কেন্দ্রে টিকা না পেয়ে দ্বিতীয় ডোজ নিতে সাধারণ মানুষ ঘুরছেন হাসপাতাল থেকে হাসপাতালে। তাদের মধ্যে বাড়ছে হতাশা। নির্ধারিত যে এখানে ভ্যাকসিন দেওয়ার এসেছিল হৃদরোগ ইনস্টিটিউটে সেখানে নেই। আরও অনেক জায়গায় আমি খবর পাচ্ছিলাম যে ভ্যাকসিন ফুরিয়ে গেছে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি খোঁজ করে আসলাম পঙ্গুতে, ওখানে পাওয়া যায় নাই। তারপরে গেলাম শিশুতে, ওখানে পাওয়া যায় নাই। তারপরে এখানে বললো যে আছে অল্প কিছু, আপনারা ধৈর্য ধরেন, দেখা যাক। সেই অপেক্ষা এখন পর্যন্ত আছি আর কি। সংকটের মাঝেও টিকার দ্বিতীয় ডোজ নিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকেই। যেহেতু আমি দ্বিতীয় ডোজ কমপ্লিট করছি, আমার মনের মধ্যে একটা স্যাটিসফাইড আছে। আমি শঙ্কামুক্ত হইলাম যে তারপর তো হেফাজতের মালিক আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তো এটা সহযোগিতা করে দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ দ্বিতীয় ডোজও দিতে পারছি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন মজুদ কম থাকায় সমন্বয় করে চলছে টিকাদান কার্যক্রম। যারা ধরেন এই যে এপ্রিলে 15-16 তারিখ পর্যন্ত যারা প্রথম ডোজ নিয়েছেন তারা তো দেওয়া যাবে না, তাদের মানে কৌশলগত টেকনিক্যাল কারণেই দেওয়া যাচ্ছে না। অনেক জায়গায় সেন্টারে বন্ধ হয়ে গেছে। আপনারা জানেন যে যেহেতু যা আমাদের 14 লাখের যে ঘাটতিটা সেটা তো এখন আমাদের আছে। যেটুকু আমাদের হাতে আছে সেটুকু আমরা যেটুকু রেশনিং করে, মানে যার সেন্টারে শেষ হয়ে গেছে দেওয়া, সেই সেন্টার থেকে যখন আরেক সেন্টারে পাচ্ছে যে রয়ে গেছে তারা এইভাবে আমরা দিয়ে দিচ্ছি। প্রথম ডোজ দেওয়ার পরবর্তী 4 মাস পর্যন্ত টিকার কার্যকারিতা বজায় থাকে। তাই আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। 3 থেকে 4 মাস পর্যন্ত কার্যকারিতা থাকে। সে কারণে যেহেতু এখনও কিন্তু কারো 4 মাসটা হয়নি, তো যেহেতু এর মধ্যে চলে আসলে তো সেটা তো সেকেন্ড ডোজটা আমরা দিতে পারছি, কোনো সমস্যা হবে না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। তারা দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খোলা না হলে আগামী 6 জুন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। শিউলি রোজা রিপোর্টে বিস্তারিত। সহসা খুলছে না বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের করোনা টিকা না দেওয়া পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জরুরি পরীক্ষাগুলো অনলাইনে কিংবা সরাসরি গ্রহণের অনুমতি মিলেছে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর 7 সরকারি কলেজের শিক্ষার্থীরা। আপনি আমাদেরকে জানিয়ে দিন যে আগামী 5 দিনের মধ্যে সকল কিছু স্বাস্থ্যবিধি মেনে আমরা হল খুলে দিব, ক্যাম্পাস খুলে দিব, বিশ্ববিদ্যালয় খুলে দিব। শিক্ষার্থীদের তাদের সাধারণ এবং আগের যেই চলমান শিক্ষা কার্যক্রম সেটা আমরা ফিরিয়ে দিব।
সারা বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি, সেহেতু এখানে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে এবং ওনারা সহমতি বক্তব্য দিতে পারবে। অবিলম্বে বিশ্ববিদ্যালয় আবাসিক হল খোলা না হলে 6 জুন দেশব্যাপী কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। আমাদের শিক্ষামন্ত্রী কিছুদিন পর পর একটা তারিখ ঘোষণা করে, তারিখ ঘোষণা করার পরে ওই তারিখ আসলে আবার আরেকটা নতুন তারিখ ঘোষণা করে। এভাবে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করা হচ্ছে। হল ক্যাম্পাস না খুলে দিয়ে পরীক্ষা নেওয়া যাবে না এবং তার সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কোনো স্মারক কোনো মতামত আমাদের না জানায়, তাহলে আমরা 6 জুন থেকে আমরা এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব। 7 কলেজের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অংশ নেয়। ক্লাস কি সবাই করতে পারছে কিনা? ক্লাস যদি করতেই না পারে তাহলে তারা পরীক্ষা দিবে কিভাবে? আমাদের দাবি যতদিন পর্যন্ত না মেনে নিবে, আমাদের কিন্তু দিন দিন আরো কঠোর কর্মসূচির দিকেই যাব। আমরা ঢাকা ইউনিভার্সিটি ভিসির কাছে স্মারকলিপি জমা দিব। সেক্ষেত্রে যদি কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসে তাহলে আমরা কর্মসূচি আমরা জানিয়ে দেবো আপনাদের। তারা গার্মেন্টস খুলে দিয়েছে, মার্কেট চলছে, সবকিছুই চলছে, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে তারা বন্ধ করে রেখেছে। শিউলি রোজা, মাই টিভি, ঢাকা। চলন্ত বাসে আর কোনো নারী শ্রমিক যাতে নির্যাতনের শিকার না হয় সেজন্য পুলিশকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। দুপুরে সাভারের আশুলিয়ায় শ্রীপুর এলাকায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। শিল্প পুলিশের নিয়মিত টহলের ব্যবস্থা করা আছে, নিয়মিত তারা টহল দেয় শিল্প এলাকাতে, এবং সেক্ষেত্রে যে সমস্ত এলাকাতে আমাদের শ্রমিকরা বসবাস করে সেই এলাকাগুলোতে আমরা টহলের সংখ্যা বাড়াবো, যাতে তারা নিরাপদে থাকতে পারে, কোনোভাবে তারা অনিরাপদ না থাকে সেটি নিশ্চিত করব। একই সাথে যদি কোনো ঘটনা ঘটে থাকে তারও। ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহর্টস বলেছেন, কয়েক বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে, আর এই সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত ওয়ালটন। বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক কারখানা পরিদর্শনকালে তিনি বলেন, জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়ালটন পণ্য রপ্তানি করছে। কারখানা কমপ্লেক্সে জার্মান প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী গোলাম মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন কনস্টানজা জেরিঙ্গার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির ও আলমগীর আলম সরকার, আইবিইউ প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম, নির্বাহী পরিচালক কর্নেল অবসরপ্রাপ্ত সাদাত আলম। 149টি শাখা ও 322টি এটিএম বুথ ও 9টি এজেন্ট ব্যাংকিং সেবা নিয়ে 21 বছরে পদার্পণ করল যমুনা ব্যাংক। মানুষের ভালোবাসা ও অনুপ্রেরণা নিয়ে সর্বোচ্চ গ্রাহক নিশ্চিত করার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে যমুনা ব্যাংক, এমন জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। সকালে রাজধানীর গুলশান যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। আন্তর্জাতিকভাবে আমরা লন্ডন বেসড গ্লোবাল ইকোনমি বাংলাদেশের শ্রেষ্ঠ সিএসআর ব্যাংক হিসাবে আমরা ইতিমধ্যে স্বীকৃতি লাভ করেছি। পরে ব্যাংকের 21 বছরের পদার্পণে কেক কাটেন প্রতিষ্ঠানটির ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ পরিচালকবৃন্দ। ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য দেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া। গুটি গুটি পা করে যমুনা ব্যাংক আজকে 20 বছর পার করে গিয়েছে। আমাদের ব্যাংক কিন্তু এবার অনেক ভালো একটি লাভাংশ আপনাদেরকে প্রদান করেছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জানান, সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিত করে এগিয়ে যেতে চাই যমুনা ব্যাংক। এই যে আমরা দীর্ঘ 20 বছর আমাদের যে চলার পথ, এই উন্নয়ন, এই অগ্রগতি, এগুলো শুধুমাত্র কাস্টমারের সাপোর্ট, আস্থা, বিশ্বাস এবং তাদের দ্বারাই এটা সম্ভব হয়েছে। ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান তিনি। যমুনা ব্যাংকের পোর্টফোলিও একটা ব্যালেন্স পোর্টফোলিও। আমরা শুধুমাত্র ঋণ নির্ভর ব্যাংক না। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যদি বেশি ঋণের উপরে নির্ভর, একমাত্র ঋণটাকে যদি বেশি নির্ভরশীল হয়, ঋণ একটা ঝুঁকি, এই ঝুঁকিতে অনেক সময় অনেক ব্যাংক বিপদগ্রস্ত হয়ে যায়। এস এম খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। দর্শক, ভিন্ন এক খবর দিয়ে সংবাদ শেষ করব। বিশ্বের প্রথম ভাসমান সুইমিং পুল তৈরি হলো লন্ডনে। দক্ষিণ পশ্চিম লন্ডনের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের তৈরি এই স্কাই পুলটি 8 ইঞ্চি পুরো কাচের তৈরি, যা 2টি ভবনের ছাদকে একত্রিত করেছে। এতে সাঁতার কাটার সময় শূন্যে ভেসে থাকার অনুভূতি পাওয়া যাবে। উচ্চতা ভীতি থাকলে এই অভিজ্ঞতা না নেওয়াই ভালো। মার্জিয়া মানানের রিপোর্ট। আকাশে সাঁতার কাটার কথা কখনো শুনেছেন? দক্ষিণ পশ্চিম লন্ডনের অত্যন্ত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স এমবেসি গার্ডেনের 10 তলার উপর নির্মিত বিশ্বের প্রথম স্কাই পুলটি কিন্তু এমন অনুভূতি এনে দেবে।
মাটি থেকে 115 ফুট উপরে 2টি ভবনের মাঝে তৈরি সুইমিং পুলটি 46 ফুট দূরত্ব ঘুচিয়ে ভবন দুটির ছাদকে একত্রিত করেছে। বিশ্বের প্রথম এই ভাসমান পুল 90 ফুট লম্বা আর 19 ফুট চওড়া। 10 ফুট গভীর পুলটি 8 ইঞ্চি পুরু কাচের তৈরি। ভবনের ছাদ থেকেই ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে সুইমিং পুলটিতে। সম্প্রতি পুলটি ভবনের বাসিন্দাদের জন্য খুলে দেওয়া হয়েছে। 1,48,000 লিটার পানিতে পূর্ণ এই স্বচ্ছ সুইমিং পুলটিতে ছাত্রানোর সময় নিচে তাকালে শূন্যে ভেসে বেড়ানোর অনুভূতি পাওয়া যাবে। এই অনুভূতিকে আরও জাদুকরী করতে আলোর কারসাজিতেও আনা হয়েছে ভিন্নতা। রয়েছে রুপটপ বার ও স্পার ব্যবস্থাও। তবে মধ্য গগনে ভেসে বেড়ানোর এই অভূতপূর্ব অনুভূতি সকলের জন্য নয়। এই অনুভূতি নিতে হলে তাকে অবশ্যই অ্যাম্বাসি গার্ডেনের বাসিন্দা হতে হবে। একার্সলে ও কালাঘানির ইঞ্জিনিয়াররা এবং রেনল্ডসের অ্যাকুরিয়াম ডিজাইনারদের সহায়তায় অত্যাধুনিক এই পুলটি নির্মাণ করেছে অরূপ অ্যাসোসিয়েটস। সিডনির বিখ্যাত অপেরা হাউস নির্মাণের পেছনেও ছিল এই আর্কিটেকচার প্রতিষ্ঠানটি। অ্যাক্রিলিকের স্বচ্ছ এই পুলটি যুক্তরাষ্ট্রের কলোরাডোতে তৈরির পর লন্ডনে আনা হয়। এখন লন্ডনের অভিজাত এলাকার শোভা বাড়াচ্ছে এই স্কাই পুলটি। মার্জিয়া মান্নান, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের বৃহত্তম 6,03,681 কোটি টাকার বাজেট সংসদে পেশ। মহামারীর বাস্তবতায় জীবন জীবিকা বাঁচিয়ে অর্থনীতি চাঙ্গার চ্যালেঞ্জ। বাজেট উন্নয়নমুখী ও জনবান্ধব দাবি সরকারি দলের, গতানুগতিক ও গণবিরোধী বলছে বিএনপি। বাস্তবায়নযোগ্য নয় দাবি জাতীয় পার্টির। কল্যাণমুখী হলেও বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ বলছে এফবিসিসিআই। স্বাস্থ্য খাতে কাঙ্ক্ষিত বরাদ্দ হয়নি, প্রবৃদ্ধি বাস্তবসম্মত নয় দাবি সিপিডি। দাম বাড়বে বিদেশি মোবাইল, মদ, বিয়ার, সিগারেট ও প্রসাধনীর। কমবে করোনা কিট, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও হাইব্রিড গাড়ির। ইসরায়েলে নেতানিয়াহু শাসনের অবসান ঘটছে। বিরোধী দলের কোয়ালিশন সরকার গঠনের ঘোষণা। প্রধানমন্ত্রী হচ্ছেন নাফতালি বেনেট। এবং বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বে আফগানিস্তান ও বাংলাদেশের ম্যাচ 1-1 গোলে ড্র। দর্শক, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ। আর আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফিজ।